প্রিয় দর্শক, আমি সময় ইসলাম মেট্রোসাম টু দ্য পয়েন্টের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পুরো আয়োজনটি ভারতীয় নির্বাচনকে ঘিরে, এবং আজকে আমাদের ভারতীয় নির্বাচনকে ঘিরে যে আয়োজন মেট্রোসাম টু দ্য পয়েন্টে, তাতে আমাদের সম্মানিত আলোচক ভারত থেকে 3 জন প্রখ্যাত সাংবাদিক। এবং সবচেয়ে বড় কথা কি জানেন, হাজারো প্রেডিকশন, নানান ধরনের এলিগেশন, নজিরবিহীন এলিগেশন অবশ্য ছিল, এবং নানান ধরনের স্ক্যাম, সব কিছুকে সব পক্ষ উপেক্ষা করে একটা চূড়ান্ত বিজয়ের দিকে চলে গেছে। অর্থাৎ সব পক্ষকে কিন্তু কঠিন লড়াই করতে হয়েছে। অর্থাৎ ফাইনাল বিচারে কিন্তু দেখছি ক্ষমতা আবারও মোদির হাতে। কিন্তু মোদি বিজয়ী হলেও তার ম্যাজিকে ধস বলছে সকল গণমাধ্যম, এবং এই 10 বছরের মাথায় এসে তিনি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় কেন সরকার গঠন করতে পারছেন না, অর্থাৎ তাকে অ্যালায়েন্স করতে হবে। অথচ 2019-এ কিন্তু তার আসন ছিল 303। অথচ এবার কিন্তু এই ধসের কারণটা কি? বিজয়ী হওয়ার পরও এই ধরনের এই যে একক সংখ্যাগরিষ্ঠতায় মোদি ম্যাজিক কেন কাজ করতে পারল না, সেটি একটি প্রশ্ন। উত্তর দিবেন আমাদের সঙ্গে আলোচিত অতিথি যারা আছেন সাংবাদিকের দৃষ্টিতে, তারা এগুলো খণ্ডন করবেন। এবং সবচেয়ে বড় কথা, তাহলে কি আমরা বলবো যে রাহুল গান্ধীর ম্যাজিক আছে, তার অগ্রগতি আছে? অপরদিকে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই, সেখানে দেখতে পাবো ইডি, সিবিআই এবং সন্দেশখালীর যে ঘটনা, সেটিকে উপেক্ষা করে, অর্থাৎ নেগেটিভ ভোট, কোনো কিছুই ভোটারদের উপর প্রভাব ফেলতে পারেনি পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির ম্যাজিক্যাল ক্যারিসম্যাটিক লিডারশিপে। কিন্তু সেখানেও কিন্তু মমতা ব্যানার্জির বিজয়। কিন্তু বড় প্রশ্ন, বিজয়ী হওয়ার পরও মোদির কি ভাগ্য নির্ণয় কিংবা নির্ধারণ করবে তার অ্যালায়েন্স, অর্থাৎ জোটের শরিকদের উপরে তার ভাগ্য নির্ধারণ করবে? সব মিলিয়ে আমি বলেছি, আমি সময় ইসলাম রয়েছি আমাদের শিরোনাম জনতার রায়ে দিল্লির চেয়ারে। সঙ্গে আছেন আমাদের স্নেহাশিস সুর, জ্যেষ্ঠ সাংবাদিক, কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। সঙ্গে আছেন আমাদের ভারতের অর্থাৎ নয়াদিল্লি থেকে যুক্ত হচ্ছেন মহুয়া চ্যাটার্জি, সাংবাদিক, টাইমস অফ ইন্ডিয়া। আমাদের সঙ্গে এই মাত্র যুক্ত হয়েছেন সুবীর ভৌমিক, তিনিও কলকাতা থেকে, আমি যতদূর জানি সাংবাদিক তিনিও। 3 জনই প্রখ্যাত মানুষ। আমি দিল্লিতে। ও, দিল্লিতে সুবীর ভৌমিক, আপনি দিল্লিতে আছেন? আমি রিপাবলিকের স্টুডিও থেকে। জি, রিপাবলিকের স্টুডিওতে সুবীর ভৌমিক আমাদের সাথে যুক্ত হচ্ছেন দিল্লি থেকে। 3 জনকে স্বাগত। আমি শুরুটা করতে চাই সুবীর ভৌমিক, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। মোদি বিজয়ী কিন্তু জি শোনা যায় সুবীর ভৌমিক, আপনার আমার কথা বলুন। সর্বশেষ অবস্থা আর প্রেডিকশনের কোনো অপেক্ষা নেই, এখন ফলাফলটা চূড়ান্ত। কিন্তু বিষয়টি হচ্ছে মোদি বিজয়ী, কিন্তু মোদি ম্যাজিক কি ফল ডাউন করলো বলেই কি 10 বছর পর পপুলারিটি হারিয়ে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পেল না? কেন? না, এটা পরিষ্কার যে বিশেষ করে 3টি রাজ্যে যেখানে বিজেপি খুব ভালোভাবে ক্ষমতায় ছিল, সেখানে বেশ বড় রকমের ধস নেমেছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, যেখানে এক সময় তারা শিবসেনার সাথে ক্ষমতায় ছিল সেখানে, আর যেটা তারা আশা করছিল যে পশ্চিমবঙ্গে তারা খুব ভালো করবে, সেখানে দিদির ম্যাজিক কাজ করেছে, মোদির ম্যাজিক নয়। তো এই 3টে জিনিস মিলিয়ে এবং সার্বিকভাবে দক্ষিণে কিন্তু বিজেপি অনেক জায়গাতে গেইন করেছে, কিন্তু অনেকগুলি জায়গাতে উত্তর ভারতে যেখানে প্রত্যাশিতভাবে তারা পারফর্ম করতে পারেনি, তারপরেও পাস দ্য গোল পোস্ট, যেটাকে বলে না যে গোল পোস্ট পেরিয়ে চলে গেছে, সেই জিনিসটা হয়েছে। সরকার গঠন মোদিই করবে, কিন্তু ভারতের ভোটার খুব ম্যাচিওর ভোটার। এই যে ভার্ডিক্ট, আমি এটাকে এই দেখছি যে একটা স্টেবল গভর্নমেন্ট, একটা স্থায়ী সরকার, একটা শক্তিশালী সরকার না হলেও মোটামুটি ভালোভাবে কাজ চালাবার মতো একটা সরকার এবার হবে। কিন্তু বিজেপি যে প্ল্যান, আপকি বার 400 পার, ওই 400 ক্রস করলে, অর্থাৎ 3/4 যদি সংখ্যাগরিষ্ঠতা তাদের থাকতো, তারা যেই ধরনের পরিবর্তন ভারতের সংবিধানে আনার প্ল্যান করছিল, ইউনিফর্ম সিভিল কোড ইত্যাদি নানা জায়গার অটোনমি শেষ করা, এই জায়গা থেকে বলতে পারেন ক্যাভিয়েট দেওয়া হয়েছে যে বাবা তোমরা ইলেকশন যেতো, তোমরা দেশের শাসন করো, কিন্তু আইডিয়া অফ ইন্ডিয়াটা চ্যালেঞ্জ করো না। অর্থাৎ ভারতবর্ষ যেভাবে গত 70-75 বছরে উঠে এসছে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে, একটা প্লুরাল স্টেট, ইউনিটি ইন ডাইভার্সিটি, এইসব কথা, এই জায়গাগুলিতে হাত দিও না। হিন্দুস্তান করার চেষ্টা করো না। এই সুইপিং হোয়াইট ব্রাশ, এই জিনিস ভারতের লোক মেনে নেবে না। কেন? ভারতের যা বৈচিত্র্য, ভারত চীন নয়, যেখানে চীনে 93% হান পপুলেশন, কোনো বৈচিত্র্য নেই, সেখানে অথরিটেরিয়ান সিস্টেম চলতে পারে। ভারতের ডেমোক্রেসি ইজ নট এ লাক্সারি, ইট ইজ এ নেসেসিটি।
নাহলে এতগুলি আলাদা আলাদা ধরনের লোকজন, আলাদা আলাদা জাতিসত্তা, এদেরকে এক জায়গায় ধরে রাখা সম্ভব হবে না। ভারতের সেনাবাহিনী দিয়ে এই জিনিস সম্ভব না। ভারত টিকে থাকবে তখনই যখন ভারতের একটা কনসেনসাস থাকবে। তো এইটাই মেসেজ যে ভারতের আইডিয়া অফ ইন্ডিয়া, এটা নিয়ে ছিড়িমিড়ি করার চেষ্টা করো না। জি, অর্থাৎ ছিড়িমিড়ি করার চেষ্টা। সুবীর ভৌমিক, আমি আপনাকে আবার যুক্ত করব, আপনি একটু আমাদের সঙ্গে থাকুন। আমরা জানি আপনারা সকলে আজকে ব্যস্ত সময় পার করছেন, বিভিন্ন টেলিভিশনে আপনাদেরকে যেতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। আমি একটু আপনাকে থামাচ্ছি, আমি একটু চলে যেতে চাই জ্যেষ্ঠ সাংবাদিক স্নেহাশিস সুর আপনার কাছে। সুবীর ভৌমিক বলছিলেন ভারতের মানুষ এবং রাজনীতি নিয়ে ছিনিমিনি খেললে ভারতের মানুষ সেটা বরদাস্ত করবে না, সেটারই কি প্রমাণ এই ইভিএমে দিয়ে দিল ভারতের ভোটাররা এবং জনতা? স্নেহাশিস সুর, আপনার কাছে এই প্রশ্নটি করছি। এবং আমরা ইতিমধ্যে দেখেছি মমতা ব্যানার্জির স্টেটমেন্ট দেখেছি, উনি বলেছেন মানুষ ওদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। রাহুল গান্ধীর স্টেটমেন্ট দেখেছি, তিনি বলেছেন এ লড়াই ভারতীয় সংবিধান রক্ষার লড়াই এবং এ লড়াই ছিল ইডি, সিবিআই, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা। একটা জিনিস বলি, মেরুদণ্ড ভাঙে নেই, কিন্তু হাতে পায়ে বেশ ভালো রকম চোট লেগেছে, সেটা বলতে পারি। মেরুদণ্ডটা ভাঙেনি। জি, স্নেহাশিস সুর, আমি আপনার কাছে যেতে চাই, আপনি নিশ্চয়ই আমার প্রশ্নটি বুঝতে পেরেছেন। হ্যাঁ, ধন্যবাদ সোমা আমাকে যুক্ত করার জন্য। সত্যি কথা, শুরুতে সুবিদ্যার যেটা বলেছেন একেবারে সেটা যথার্থ কথা। একটা অদ্ভুত রায় এসছে যে সরকার তোমাকেই করতে দেয়া হচ্ছে, কিন্তু তুমি একা নয়, তোমাকে মিলিজুলি মানে সে অর্থে মানে নির্বাচনোত্তর গোষ্ঠী নিয়ে করতে হবে তা নয়, মানে নির্বাচনোত্তর শরিক নিয়ে করতে হবে তা নয়, তোমার যে প্রাক নির্বাচনী যে আঁতাত আছে, যে জোট আছে, তাদের নিয়ে করো। এবং বিরোধী বলতে যে একেবারেই কিছু ছিল না, এই যে বিরোধীদের বেশ কিছুটা দেওয়া, তাতে এই যে সুবিধা যেটা বললেন, ভারতের যে ঐতিহ্য, ভারতের যে ভারত বলতে আমরা যেটা বুঝি সেই যে শাশ্বত ঐতিহ্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সবাই মিলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির যে নিজস্ব ধারা, স্বকীয়তা, সেগুলো নিয়ে কোথাও থেকে কিছু জোর করে চাপিয়ে দেওয়া হবে না, সংখ্যার জোরে। এই সংখ্যার জোরটা থাকলেই যে কোনো আইন, যে কোনো কিছু, সবকিছুকেই লাগু করে দেওয়া সম্ভব। কিন্তু যদি এই ধরনের একটা বিরোধিতা থাকে, শুধু সেটা হাত তোলা বা ভোট দেওয়া নয় বা বক্তৃতা দেওয়া নয়, সেক্ষেত্রে সেগুলো পাশ করিয়ে যথাযথভাবে করানোর একটা যে যাবে না, সেটা একটা সংকেত। এই ধাক্কা দেওয়াটা মানে লাগামহীন দৌড়ে আমি যা বলবো সেইটা, এটাই করতে হবে, এটাই দেশ, এটাই, এই জায়গাটার থেকে একটা লাগাম বা একটা সুন্দর সুবিধা বলেছেন, একটা ক্যাভিয়েট দিয়ে দিল বিরোধীদের এতগুলো ভোট দিয়ে। এবং এটা সুবিধা ঠিকই বলেছেন। একটা জিনিস আমি একটু বলতে চাই ছোট করে। দেখুন, মহুয়া মৈত্র, কেস ইন পয়েন্ট, মহুয়া মৈত্রকে পার্লামেন্ট থেকে তাড়ানোর জন্য আদানি গোষ্ঠীকে উনি এক্সপোজ করেছেন, আদানির করাপশন এক্সপোজ করেছেন। আদানি নিয়ে বাংলাদেশেও বিতর্ক আছে, তাতে আমি যাচ্ছি না, কিন্তু আদানির এই কোল স্ক্যামটা এক্সপোজ করার জন্য আদানি উঠে পড়ে লেগে এখানে যেভাবে ইয়েকে মানে মহুয়াকে পার্লামেন্ট থেকে সরানো। সুবীর ভৌমিক শুধুমাত্র মহুয়া মৈত্রের কেন কথা বলছেন? রাহুল গান্ধীকে তো তার 19 বছরের বাড়ি এবং তার সংসদ সদস্যত্ব বাতিল করেছিল। না, আপনি কথাটা বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, আমি তো মহুয়া মৈত্রের পেছনে শুধু বিজেপি না, ভারতের অন্যতম শক্তিশালী কর্পোরেট হাউস আদানি লেগে মহুয়াকে পার্লামেন্ট থেকে একরকম তাড়ানো হলো, একটা ফলস ফ্রেম আপ করা হলো। আজকে সে কত হাজার ভোটে জিতেছে, আজকে মহুয়া মৈত্র বিজয় হয়ে সেটা জবাব দিয়েছে, আজকে মহুয়া মৈত্র বিজয় হয়ে তার জবাব দিয়েছে, তাই না, যে মানুষ সঙ্গে আছে। কিন্তু যেটা স্নেহাশিস সুর আপনি যেটা বলছিলেন, আমি যেটা একটা ছোট্ট করে প্রশ্ন রাখতে চাই, যে এবার একটা শক্তিশালী বিরোধী পক্ষ পার্লামেন্ট পেতে যাচ্ছে কিনা, অর্থাৎ লোকসভা, এবং যদি মোদী সরকারকে যেহেতু অ্যালায়েন্স করে জোট সরকারের অধীনেই সরকার গঠন করতে হবে, সেখানে সরকার গঠনের আগে এবং তার জোট শরিকরা যদি সরকার গঠনের পরে ভেটো দেয়, তাহলে উভয় সংকটে পড়তে হবে কিনা? না, সে ধরনের সংকটের কোনো আমার ধারণা নেই। এটা মহুয়া আমার থেকে অনেক ভালো বলবে, কারণ দীর্ঘদিন দিল্লির রাজনৈতিক সংবাদদাতা। কিন্তু এদের এটা প্রাক নির্বাচনী জোট, এতে ছোট ছোট যে দলগুলো আছে তাদের নিজেদের অস্তিত্বটা, বিজেপি ক্ষমতায় থাকলে তবু তারা ছোটখাটো দুটো দপ্তর পাবে, চালাতে পারবে, এই নিজের জায়গায় থাকবে। কিন্তু চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমারের ভূমিকা বাড়বে। ওনারা তো সবসময় ওই ভূমিকা রাখতে যে ভূমিকায় ভেটো দেন, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তো তাদের ভূমিকাতে ভেটো দেন। করে সরকার ফেলবে যেভাবে সিপিএম ইউপিএ সরকারকে ফেলেছিল, সেরকম
অনেক কিছু আদায় আদায় করবে সুবিরদা, কিন্তু ওইভাবে ঝগড়াঝাটি করে সরকার ফেলে দেওয়ার মতো জায়গায় যাবে বলে আমার মনে হয় না। আমি বলবো যে আপনারা দুজন একটু থামান, আমি মহুয়া চ্যাটার্জি অপেক্ষা করছেন, আমি একটু ওনাকে যুক্ত করতে চাই। মহুয়া চ্যাটার্জি, নিশ্চয়ই আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। খুব সাদামাটা ভাবে দেশের মানুষও জানতে চায় যে কেন এমনটা হওয়ারই কি কথা ছিল, নাকি এমনটা মানে হঠাৎ করে হয়ে গেল, সে ব্যাখ্যাটা তারা দুজন দিয়েছেন। কিন্তু আপনার কাছে জানতে চাই যে এখন তো জোটের অধীনেই একটা সরকার গঠন করতে হবে, সেখানে প্রধানমন্ত্রী কে হবেন সেটা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু সরকার গঠনের পরে কি কোনো ধরনের দোটানায় পড়তে হতে পারে মোদী সরকারকে কিনা, এটি কি ভাবাচ্ছে কিনা, এই জায়গাটা একটু জানতে চাই। আর এই রেজাল্ট, অর্থাৎ এত বছর পর, 10 বছর পর যেখানে দ্বিগুণ জনপ্রিয়তা হওয়ার কথা ছিল, সেখানে বিজেপি কেন একক সরকার গঠন করতে পারলেন না? ধন্যবাদ সোমা, এই ভালো প্রশ্ন করেছো। একটা কথা প্রথমেই বলে রাখি, এটা 7টা ফেজে আমাদের এই লোকসভা 2024-এর নির্বাচন হলো। প্রায় 2 মাস ধরে এখানে নির্বাচন হয়েছে। ফলে নির্বাচন ছাড়া যে পলিটিক্যাল ন্যারেটিভ যেটাকে বলে, সেই জিনিসটা কিন্তু 2 মাসের ওপর ক্যাম্পেনিং এর সূত্র ধরে চলেছে, তো চলেছে দেশ জুড়ে। এবং একটু আগেই সুবিধা যে কথা বললেন, শেষ যে কথা বললো, যে আমাদের দেশটা কিন্তু খুবই ডাইভার্স, আমাদের দেশটা কিন্তু খুবই বৈচিত্র্যময়। ফলে এখানকার মানুষের ভাবনা চিন্তাও একটু বৈচিত্র্যময়, তাদের প্রায়োরিটি গুলো খুব আলাদা, একে অপর অনেক জায়গাতেই আলাদা। ফলে সেগুলো সব একত্রিত করে যখন একটা পূর্ণ নির্বাচন হয় এখানে, পার্লামেন্টারি নির্বাচন, তখন এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। এবং আপনি যে বললেন না যে একটা পূর্ণ বহুমতের সরকার, সে আরো পপুলারিটি নিয়ে কেন ফেরত আসলো না, ঠিক এই কারণেই ফেরত আসলো যে এখানে যে রাজা হয়, সে তাকে বেশি দিন মানুষ তার রাজত্ব চালাতে দিতে চায় না। তার কারণ হচ্ছে, সে যদি বেশি দিন গদিতে থাকে তবেই তখন সে কিছুটা যথেচ্ছাচার করে থাকে। সেই যথেচ্ছাচার তার মতামত অনুযায়ী সারা দেশের সমস্ত মানুষের ক্ষেত্রে একইভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে, এবং ঠিক সেই ঘটনাটাই ঘটেছিল। ফলে এই 7টা পেজের প্রথমটি এবং দ্বিতীয়টি, মানে এপ্রিলের মাঝামাঝি যে নির্বাচন শুরু হয়, তারপর থেকেই কিন্তু আমরা কানাঘুষো শুনতে আরম্ভ করেছি। ফলে এটা ওভারনাইট হয়নি, এটা একদিনের। এখানে রাম মন্দির নির্মাণ হচ্ছিল ইত্যাদি ইত্যাদি, তখনও কিন্তু মানুষের ধারণা ছিল এটা একটা ওয়াক ওভার ইলেকশন। মোদী কোনোভাবেই মানে তাকে ঠেকানো, তার একাকিত্বকে মানে একচ্ছত্র অফিস, মানে তার একচ্ছত্র অধীনটাকে ঠাকানোর কোনো সম্ভাবনা নেই। কিন্তু যেই মুহূর্তে, এবং বিজেপি তার সাথে একটা জিনিস শুরু করলো যে আমরা 300টা সিট পেয়েছিলাম, এবার আমরা 400টা সিট পাবো। ঠিক এটাই হলো ওদের বুমেরাং এর কারণ। তার কারণ এই ন্যারেটিভটা সঙ্গে সঙ্গে বদলে গেল, এবং অপোজিশন এটা নিয়ে মানুষের কাছে গিয়ে বললো 300তেই এইভাবে মাথা কাটছে, 400 হলে আমাদের যে কনস্টিটিউশন সেটাকে ওরা বদলে দেবে। এবং তার মধ্যে সেটা সব থেকে ভয়ের জায়গা একটা যেটা তৈরি হলো মানুষের মধ্যে, এবং বিশেষ করে এই উত্তর ভারতের যে আমাদের এখানে যে কাস্ট বেসড পলিটিক্স হয়, এবং আমাদের যে রিজার্ভেশন আছে ফর শিডিউলড কাস্ট এন্ড শিডিউলড ট্রাইবস এবং ওবিসিস এটসেট্রা, তারা ভীষণ ভীত সন্ত্রস্ত হয়ে গেল। এবং অপোজিশন পার্টিরাও, ইনক্লুডিং মানে কংগ্রেসই হোক আর তৃণমূল কংগ্রেসই হোক, বাকি সব নিচে ডিএমকে হোক তামিলনাড়ুতে, প্রত্যেকে এই জিনিসটা বারবার বলতে আরম্ভ করলো যে এরা এত বেশি করে নম্বর, কারণ 272 হলেই সরকার করা যায়, তো 400 সিটের প্রয়োজনটা কি আছে? 400 সিট চাইছো, 300তেও তো তুমি আরামে চালিয়েছো, তাহলে 400 চাওয়া মানে তুমি আরো বেশি কিছু করতে চাইছো। কিন্তু এই যে বারবার যে ট্যাগলাইনটা ছিল ইসবার 400 পার, সেটা তো 250 পার হলো না। এটা কি শুধু রাজনৈতিক স্লোগান ছিল, নাকি মানুষের ভিত্তির উপরে দাঁড়ানো ছিল, নাকি এই শক্তিটার উৎসটা কি ছিল? যে আমি বলছি, আপনি যেটা বলছেন যে আমি তো 300 বলতে পারতাম, কিন্তু বলেছে এবার 400 পার, কিন্তু পার তো হলো না।
পার হলো না, তার কারণ একটা জিনিস যেটা ওরা নির্বাচনের মাঝামাঝি সময়ে কিছুটা লিডাররা জানাচ্ছিলেন যে এটা আমরা নিজেদের কাডারদেরকে উদ্বুদ্ধ করার জন্য কিছুটা বলেছি, কিন্তু এটা ইন্টারপ্রিটেশন যেটা মানুষের কাছে হলো, ভোটারের কাছে হলো, সেটা হচ্ছে যে এই 400টা সিট নিয়ে আসলে রাজ্যসভা এবং লোকসভা সব জায়গাতেই তাদের নিজেদের লোক থাকবে, নিজেদের পার্টির লোক থাকবে, ফলে তারা যথেচ্ছভাবে তারা কনস্টিটিউশনকে যতগুলো অ্যামেন্ডমেন্ট যেভাবে করতে চায় সেগুলো করতে পারবে। এবং তাতে সব থেকে বড় ভয়ের সৃষ্টি হলো, যেটা সব থেকে বেশি সংখ্যা মানুষের এই সমস্ত স্টেট গুলো মিলিয়ে, সেটা হচ্ছে সুবীর ভৌমিক, আমি আপনাকে একটু যুক্ত করতে চাই, আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমরা বোধহয় জি 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 যে জায়গাটা জানতে চাই তাদের শঙ্কা তৈরি হলো, এটাই আমি বলতে চাইছি। এবং সেই শঙ্কা থেকে কোথাও না কোথাও তারা একক হয়ে গিয়ে, বিশেষ করে যার জন্য উত্তরপ্রদেশের মতো স্টেটে এবং মহারাষ্ট্রের মতো স্টেটে সব থেকে বেশি বিজেপির ক্ষতি হয়েছে। জি, মহুয়া চ্যাটার্জি আপনি থাকুন আমাদের সঙ্গে। সুবীর ভৌমিক, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে ভোটের বহু আগে থেকে আমরা যে অভিযোগগুলো শুনছিলাম গণমাধ্যমের উপরে ভিত্তি করে, সেটি হচ্ছে মোদী সরকারের বিরোধী জোটগুলো, বিরোধী যে রাজনীতি দলগুলো আছে তাদেরকে বিরাজনীতিকরণের যে চেষ্টা, এবং যতগুলো উইংসগুলো আছে সেটা হচ্ছে প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, এই যে কর্তৃত্ববাদের একটা মানে চরিত্র, সেই জায়গাটাতে তাদের পজিটিভ ইম্প্যাক্ট না ফেলে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার কারণেই কি আজকে 250 পার করতে পারলো না মোদী সরকার? না, আপনার অনুমানটা ভুল নয়। ভারতের মানুষ আসলে কোনো সময় বাড়াবাড়ি সহ্য করে না। ইমার্জেন্সির সময় যে বাড়াবাড়ি আমরা এই দেশে দেখেছি, তার ফলে ইন্দিরা গান্ধীর মতো নেত্রী, তাকে পরাজিত করেছে ভারতের মানুষ। তাকে ভারতের মানে বিরোধীরা না, ভারতের মানুষ তাকে পরাজিত করছে। এই ইন্দিরা গান্ধী বাংলাদেশের স্বাধীনতা, পাকিস্তান ভাঙা, নিউক্লিয়ার এক্সপ্লোশন, প্রথম ভারতকে আণবিক শক্তি করা, সিকিমকে ভারতে আনা, শেখ আব্দুল্লাহর সাথে কাশ্মীরের চুক্তি এবং নাগাল্যান্ডের চুক্তি, মানে এত সব করার পরেও এক ইমার্জেন্সির বাড়াবাড়ির জন্য ওনাকে পরাজিত হতে হয়েছে। মোদী তো আর ইন্দিরা গান্ধীর সামনে কিছুই না। তো ফলে মোদীরা ভেবেছিল যে তারা এই রাজনৈতিক দলের উপর চাপ, একে দল ভাঙাও, ওকে দল ভাঙাও, এই মেশিনের ব্যবহার জি জি আমাদের বোধহয় একটু টেকনিক্যাল অর্থাৎ একটা মূল কথা আমি আপনাকে বলি যে ভাই তুমি সরকার চালাও, তুমি একটা স্টেবল গভর্নমেন্ট এই দেশে দেবে, স্থায়ী সরকার দেবে, শক্তিশালী সরকার দেবে, কোনো আপত্তি নেই, বাট ডোন্ট ফিঙ্গার দ্য আইডিয়া অফ ইন্ডিয়া। আইডিয়া অফ ইন্ডিয়া যেটা নিয়ে আমরা গত 70 বছর এগিয়েছি। না না, কিন্তু আমি সবার কাছে এই প্রশ্নটি রাখতে চাই, আমি তিনজনের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে একক সংখ্যাগরিষ্ঠতায় আর বিজেপি সরকার গঠন করতে পারছে না, তাকে জোটের সঙ্গে সরকার গঠন করতে হবে। এই জোট সরকার কতটা সক্ষম হবে, কতটা কার্যকর হবে, কতটা ভারতের জন্য ভালো হবে, আমি এই জায়গাটা কার্যকরী সরকার হবে। আপনাকে বলি, ভারতের পররাষ্ট্র নীতি রকমের হেরফের আমি দেখছি না, এবং সরকার স্থায়ীভাবেই চলবে, যা চলছিল সেভাবেই চলবে। কিন্তু বাড়াবাড়ি যেগুলি তারা করার কথা ভাবছিল সেগুলি তারা করতে পারবে না, কারণ 3/4 মেজরিটি তাদের নেই, তারা কনস্টিটিউশন চেঞ্জ করতে পারবে না। মানে যা খুশি তাই করতে পারবে না, বাড়াবাড়িতে লাগাম টানতে হবে, এই তো? না না, আর 2 নম্বর হচ্ছে যে এই যে তারা একটা কংগ্রেস মুক্ত ভারতের স্লোগান দিয়েছিল, রাহুল গান্ধীকে পাপ্পু টাপ্পু বলে যা খুশি তাই বলতো, আজকে মোদির ভিক্টরি মার্জিন 4.5 লাখ থেকে বেনারসে কমে 1.5 লাখে দাঁড়িয়েছে। রাহুল গান্ধী 4 লাখ ভোটে জিতছে। মোদির একেবারে দক্ষিণস্থ যাকে বলা হয় স্মৃতি ইরানি, সেই ইলেকশন হেরে গেছে আমেথিতে। ফলে এই বাড়াবাড়ি যে লোকে সহ্য করে না, এবং রাজপুরুষদের ভারতের ভোটার কি করে শায়েস্তা করতে হয় সেটা জানে। জি, আমি একটু যুক্ত করতে চাই স্নেহাশিস সুরকে। নিশ্চয়ই আপনি আছেন আমার সঙ্গে? স্নেহাশিস সুর, আপনি কি আছেন আমার সঙ্গে? শোনা যায়? আমি আছি, বলুন। যে জায়গাটা বারবার যে জায়গাটা আমরা জানতে চাই,
মোদি ম্যাজিকে ধস, কিন্তু এই একটি বছরের মাথায় রাহুল গান্ধী কি করে এতটা পথ এগিয়ে গেল? কারণ দমন, পীড়ন, নির্যাতন যা যা হবার বিরোধী পক্ষের উপর সব হয়েছে, কিন্তু তার এই ম্যাজিকটা কি, যে তার এই অগ্রগতি? এবং তার সঙ্গে যুক্ত করতে চায় যে পশ্চিমবঙ্গেও কিন্তু কম ছিল না কোনো কিছু, লাস্ট সংযোজন হয়েছিল সন্দেশখালী কাণ্ড, তারপরও মমতা ব্যানার্জির এখানে ম্যাজিক কি? আপনার দুটো স্বতন্ত্র প্রশ্ন, আমি দুটো স্বতন্ত্র প্রশ্নই ছোট করে বলার চেষ্টা করব তার উত্তরটা। একটা হচ্ছে যে রাহুল গান্ধী, দেখুন রাহুল গান্ধীকে এই যে যেটা বলা হতো যে তিনি মানে তার পরিপক্কতা কম, তার অভিজ্ঞতা কম, তিনি একটু মানে তরুণ সুলভ, তার মাঝে মাঝে কোথাও চলে যান বা কিছু, এইসব একদিকে বলা হতো। তার যে একটা ধারাবাহিকতা নেই রাজনীতিতে, এসব বলা হতো। কিন্তু যখন ওই ভারত জোড়ো যাত্রাটা করলেন এবং এত দিন ধরে প্রত্যেকটা মানুষের কাছে দরজায় গিয়ে পৌঁছলেন যে দেখো আমি এসছি, আমি বিরোধীদের মুখ, এই যে একটা বলা, যে একটা বিকল্প হিসেবে বিরোধীরা শেষ হয়ে যায়নি, দমন পীড়ন নিপীড়নের পরেও যে বিরোধীরা রয়েছে একেবারে দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত, এই যে একেবারে মাটির কাছাকাছি যাওয়া, এটাতে উনিও খানিকটা, ওনারও অনেকটা পরিপক্কতা, রাজনৈতিক অভিজ্ঞতাও যেমন তৈরি হলো, হ্যাঁ, এবং ভাবমূর্তিটা বাড়লো এবং একটা গ্রহণযোগ্যতাও বাড়লো। এবং ধরুন আরো একটা কথা, যে জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে উনি নিজে না এসে মল্লিকার্জুন খাড়গেকে করা হলো, যে উনি রয়েছেন অথচ আরেকজন মানে বর্ষিয়ান নেতার প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছে, এইটা। এবং আরো একটা হচ্ছে যে দেখুন এই মানে আমাদের অবমাননা করা, অর্থাৎ ডিফেমেশনটা, ক্রিমিনাল ডিফেমেশন এবং সিভিল ডিফেমেশন দুটো আছে। ক্রিমিনাল ডিফেমেশন আমাদের যে আইন, তাতে এত তাড়াতাড়ি নিষ্পত্তি হয় না। গুজরাটের একটি নিম্ন আদালতে হলো এবং তারপরে এগুলো তাকে ছেড়ে দিতে হলো এবং তার বাড়িটাও ছেড়ে দিতে হলো। এটা জানেন তো যে সরকারি যে বাংলো, সেটা ফেয়ার রেন্ট বলে, মানে বাজারের যত ভাড়া সেটা দিয়ে কিছুদিন রাখা যায়, কোন রকম কিছু দেয়া হলো না একেবারে। এই জিনিসগুলো একদিক থেকে মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া হলো, এক। আর দ্বিতীয়ত, এই যে রাজতন্ত্রের মতো, মানে নির্বাচিত রাজতন্ত্র বললে যা বোঝায়, সংখ্যার জোরে একটা একাধিপত্য, একটা আগ্রাসী ভাব, যে আমি যা করব সংখ্যা দিয়ে পাশ করিয়ে নেব, আমি যেটা বলবো সেটাই হবে, এই আইনটা হবে, এইটার যে বিকল্প হিসেবে রাহুল গান্ধী কিন্তু উঠে এলেন। শুধু রাহুল বললে হবে না, প্রিয়াঙ্কা বলুন, যাই বলুন, মানে কংগ্রেস এই জায়গাতে কিন্তু একটা উঠে আসতে পারলো। এবং এটা রাহুলও আস্তে আস্তে তার ম্যাচুরিটির দিকে যাচ্ছে। সুবিধা যেটা বললেন, এখন আর কেউ তাকে পাপ্পু বলে না, এখন তাকে নম্বর দিতেই হবে। এবং এই ক্ষেত্রে বিরোধীরা, ইন্ডিয়া জোট বিরোধী হিসেবে কতটা সুসংবদ্ধ ভাবে কাজ করতে পারে, দেখুন এখানে প্রত্যেকটি দলের আলাদা আলাদা নিজস্ব কিভাবে সুবিধে হবে সেগুলো নিয়ে ভাবে, এবং প্রত্যেকের মানে নানা রকম দায়বদ্ধতা আছে, নানা রকম কম্পালশন আছে, কাকে সরকার কোথায় চাবি দেবে, কি করবে, টাইট দেবে, এইরকম কিন্তু চলতে থাকবে। ফলে কে কতটা সোচ্চার হবে, কতটা পিছিয়ে যাবে, কতটা ভোটদানের সময় অনুপস্থিত থাকবে, কোথায় কি বলবে না বলবে, এইটা মানে বিরোধীদের, এরা তো একসঙ্গে তৈরি হয়নি, এবং বিভিন্ন আঞ্চলিক নেতা, প্রত্যেকের আঞ্চলিক কিছু কিছু বিষয়বস্তু আছে, নিজস্ব রাজনৈতিক অগ্রগতির একটা সময়, এই সময়টাতে তারা অগ্রগতি করতে চাইবেন, কারো সর্বভারতীয় ক্ষেত্রে কিছু প্রয়োজন সেইগুলো, তো সেই ক্ষেত্রে বিরোধীদের কতটা তারা থাকছেন, এইটা একটা বড় ব্যাপার হবে। এবং সরকার আপনি বলছেন চালাতে অসুবিধা হবে কিনা, আমার মনে হয় না, কারণ এটা প্রাক নির্বাচনী এবং বুঝে সুঝে চালাবেন। আমাদের দেশে এখন মানে সে কংগ্রেস রাজত্বের পর থেকে মিলিজুলি সরকার হয়েছে এবং তারা ইউপিএ সরকার তো চলেছে, এনডিএও চলেছে, তবে হ্যাঁ এনডিএ তে প্রথম এবং দ্বিতীয়তে বিজেপিরই যথেষ্ট ইয়ে ছিল, মানে সংখ্যাগরিষ্ঠতা ছিল। দ্বিতীয় যে প্রশ্নটা করলেন, সরকার হতে যাচ্ছে, যে যেটা জোটের সরকার হতে চাচ্ছে, অ্যালায়েন্স গভর্নমেন্ট, সেই জায়গাটাতে আপনি বলছেন এটা ভবিষ্যৎ ভারতের জন্য, আপনারা বলছেন ভালো, কারণ একক সরকার গঠন করে 10 বছরে ভারতের মানুষ দেখেছে একটা প্রাতিষ্ঠানিক রূপে থাকবে, যে মানে এই যে সরকার হতে যাচ্ছে সেটা বিগত সরকারের চেয়ে ভালো হবে, বিগত সরকারের চেয়ে অনেক বেশি বেটার হবে, এটাই তো? হ্যাঁ হ্যাঁ ঠিকই,
আমি আরেকটা ব্যালেন্স বলতে যেটা বোঝায়, জি, কিন্তু বেশি দায়বদ্ধতা থাকবে। জি, দায়বদ্ধতা থাকবে, যা খুশি তা করা যাবে না, এই তো ইউনাইটেড থাকবে। এবং যেটা স্নেহাশিসুর আপনাকে বলেছিলাম, পশ্চিম বাংলায় পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির যে বিজয়টা, পশ্চিমবঙ্গে দুর্নীতিটা কোনো কাজ করেনি শুধু এই নির্বাচনে নয়। আপনারা যদি বিগত পঞ্চায়েত, বিধানসভা, লোকসভা, সেই ক্যাশ ফর আমাদের হাতে ক্যাশ নিয়ে ধরা আরো অনেকগুলো দুর্নীতির পর কিন্তু একাধিক নির্বাচন হয়েছে, নারদা সারদা হয়েছে, তারপরে ওই ক্যাশ নিয়ে হয়েছে, এর কোনোটাই খুব বড় করে এখন শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। দুর্নীতিটা একটা অদ্ভুত ব্যাপার যে পশ্চিমবাংলার নির্বাচনে কখনো কোনো ভূমিকা পালন করেনি, এটা একটা দেখা যাচ্ছে স্বীকৃত সত্য। দ্বিতীয়ত হচ্ছে সন্দেশখালী, যেটা সারা ভারতে পশ্চিমবঙ্গের মান নামিয়ে দিয়েছিল, কিন্তু দেখা গেল যে ন্যারেটিভটা তৈরি হয়েছিল পরে, সেটা যে মানে কুকটাপ বা তৈরি করা বা সেটাকে ধরে রাখতে পারলো না, তার বিকল্পগুলো যারাই বলিয়েছিল সেই দল থেকে অনেকগুলো বেরিয়ে গেল, গিয়ে তার যে ক্ষুরোধারটা ছিল সেই ক্ষুরোধারটা কমে গেল। আর দ্বিতীয় কথা, এটা যে বসিরহাট কেন্দ্র, এই বসিরহাট কেন্দ্রে গতবারই প্রায় 2-2.5 লাখের উপরে মার্জিন ছিল তৃণমূলের, এবারে সে মার্জিন আরো বেড়েছে। এবং এই যে সন্দেশখালী বিধানসভা কেন্দ্র যেখানে ঘটনাটা ঘটেছে, সেখানেও কিন্তু তৃণমূল এগিয়ে আছে। একটু থামাই, ওখানে তো ওই সন্দেশখালী যেটা নিয়ে পুরো ভারতবর্ষকে পশ্চিম বাংলার মুখে কালি লেপে দেওয়ার চেষ্টা ছিল, সেই জায়গাতে তো বিজেপি প্রার্থী দিয়েছিল রেখা পাত্রকে। উনি কি পরাজয়ের পথে না বিজয়ের পথে? না, উনি পরাজিত, বহু ভোটে পরাজিত। মানে আগে যে ভোটের ব্যবধান ছিল 2-2.5 লাখ, আমার কাছে এই মুহূর্তে সংখ্যাটা নেই, তার থেকে ব্যবধান উনি বাড়িয়েছেন। মানে হয়তো ঘোষণা হয়নি, ঘোষণার অপেক্ষায়, কিন্তু সেদিক থেকে কোনো রেখাপাত্র মানে গণনা কেন্দ্র ছেড়ে চলে এসছেন। এবং লোকসভার মধ্যে বিধানসভা ক্ষেত্র থাকে, এই সন্দেশখালী বিধানসভা ক্ষেত্রতেও তৃণমূল এগিয়ে, এবং পুরো লোকসভা কেন্দ্রতে আগের যত ব্যবধানে জিতেছিল এবারে ব্যবধান বেড়েছে। জি, আমি একটু মহুয়া চ্যাটার্জি আপনাকে ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই, আপনি আছেন নিশ্চয়ই আমাদের সঙ্গে। আমি যে জায়গাটা যেতে, ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় বিউটি হচ্ছে তার জনগণ, জনতার শক্তি, এবং প্রত্যেকটা বিরোধী পক্ষ কখনো ভোট বর্জন করে না, তারা কিন্তু যে কোনো লড়াই নির্যাতনের প্রতিরোধ করে তারা ভোটের মুখে থেকে যায়। এবং এই থেকে যাওয়ার প্রমাণটাই হচ্ছে এবারের লোকসভা জাতীয় পার্লামেন্ট ইলেকশন, সেটাই তো একদমই তাই। এবং সেটাকে বলার জন্য আমার আগে স্নেহাশিস এবং এরা মানে এই জিনিসগুলোকে খুব ভালোভাবে বিশ্লেষণ করেছেন, বুঝিয়েছেন। যেটা সব থেকে বড় জিনিস সেটা হচ্ছে যে এত বড় একটা ডাইভার্স দেশে কোনো একজন মানুষ বা একটি পার্টি যে রুল হয়েছে, যা পুরনো আগে হয়ে গেছে তা হয়ে গেছে, কিন্তু আমরা যেমন ভাবে একটা গণতন্ত্র হিসেবে এগিয়ে চলেছি, সেরকম ভাবে আমাদের বৈচিত্র্যময় জীবনযাপন কিন্তু এই দেশের রাজনীতিকে ইনফ্লুয়েন্স করে। এবং তার থেকেও বড় কথা, প্রত্যেকটা স্টেট, কোন স্টেটে 80টা সিট আছে, কোন স্টেটের 11টা সিট আছে, কিন্তু প্রত্যেকটা মানুষকেই তো ইকুয়াল হিসেবে দেখা হয়। যদি তাই হয় তাহলে তাদের যা রিসোর্সেস আছে সেগুলোকে সমানভাবে ভাগ করে নেওয়ার ব্যাপার আছে। যে কোনো একটা দেশ, একটা প্রদেশ বা একজন পার্টির নেতা আসেন, তখন সেটা অনেক সময় একদিকে হয়ে যায়, তখন সেটা সবাই সমানভাবে পান না। তাই জন্য এখন কিন্তু লাস্ট আপনি বলুন 20 বছরে যত রকম বেশি পার্টির সংখ্যা নিয়ে সরকার গঠন হয়েছে, তত কিন্তু তার লাভ দেশের হয়েছে। কারণ এই যে কথাটা আগেও এরা বললেন যে প্রত্যেকটা প্রদেশ তার নিজস্ব বক্তব্য ক্যাবিনেট মিটিং এ রাখতে পারেন এবং তাদের যেটা আদায় করে নেওয়া সেটা করতে পারেন। এটা আদায় করে নেওয়া বললে মনে হয় ওখানে একটা ঝগড়া মারপিটের ব্যাপার হচ্ছে, তা নয়। কিন্তু কেউই নিজেরটা ছেড়ে দিয়ে অন্যেরটা তো দেন না, ফলে সকলকেই নিজেরটা আদায় করে নিতে হয়। সেই আদায় করে নেওয়াটার মধ্যেও কিন্তু একটা কম্পালশন আছে এবং সেটা কিন্তু একটা জিনিস। ছোট্ট করে আমি আরেকটু জানতে চাই, কোন কোন রাজ্যগুলো বিশেষভাবে মোদীকে বিট্রে করলো? পশ্চিমবঙ্গ তো করেছে, উত্তরপ্রদেশ বিরাট ভাবে সব থেকে বড়, উত্তরপ্রদেশ এবং তারপরে মহারাষ্ট্র। কিন্তু মহারাষ্ট্রটা এক্সপেক্টেড ছিল, উত্তরপ্রদেশটা এতটা এক্সপেক্টেড ছিল না। কিন্তু উত্তরপ্রদেশে আমি ওই প্রথম যেটা বললাম, উত্তরপ্রদেশে মোট আসন
উত্তরপ্রদেশে মোট আসন 80টা, যেটাতে এনডিএ পেয়েছে 36টা, ইন্ডিয়া জোট পেয়েছে, এই প্রথম বিজেপি ইন্ডিয়া 40 এবং 39। হ্যাঁ, এবং এইটা একটা অদ্ভুত ব্যাপার, মানে এটা গতবারে প্রচুর সিট পেয়েছিল তারা, এইবারে মানে একটা কম ছিল গতবারে, এবারে 64 আর 6 নেহাশিস। হ্যাঁ, এর মধ্যে এই সংবিধানের ব্যাপারটা যে বললাম, এটা ভীষণ ভাবে কাজ করেছে, কিন্তু তার থেকেও খুব ইন্টারেস্টিং কনস্পিরেসি থিওরি চলছে। সেটা কিন্তু আজকে যেটা 40 প্রেস কনফারেন্সে ফাঁস করেছিল। 39 এনডিএ। সেটা হচ্ছে যে ওখানে যিনি চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ, যিনি বিজেপিরই নিজস্ব ক্যান্ডিডেট, তিনি নাকি একটা উইস্পার ক্যাম্পেইন চালিয়েছিলেন যে শিবরাজ সিং চৌহান বা বসুন্ধরা রাজে বা রমন সিং এরকম এস্টাবলিশড বা ইয়েদুরিয়াপ্পা এরকম বড় বড় এস্টাবলিশড বিজেপি চিফ মিনিস্টারদের যেভাবে মোদী এর আগে সরিয়ে দিয়েছেন, এই 24-এ যদি বিজেপি পাওয়ারে আসে, তাহলে প্রথমেই তিনি এসে যোগী আদিত্যনাথ, যার কিনা নিজের প্রদেশের মধ্যে যথেষ্ট বাড়বাড়ন্ত হয়েছে, তাকে ছেটে ফেলবে। এই ভয়টা থেকে এটা কোনো জায়গায় লেখা যাবে না, কিন্তু এটা ফরচুনেটলি ফর জার্নালিস্ট, এটা কিন্তু অরবিন্দ কেজরিওয়াল তার প্রথম প্রেস কনফারেন্সে জেল থেকে বেরিয়ে এসে বলে দিয়েছিলেন। এখন উনি যেটা সবার সম্মুখে বলে দিয়েছিলেন, সেই জিনিসটা কিন্তু গত 2 মাস ধরে দিল্লি এবং তার পার্শ্ববর্তী উত্তরপ্রদেশ, সেই সমস্ত জায়গাগুলোতে একেবারে মানে ওয়াইল্ড ফায়ারের মতো ছড়িয়ে পড়েছিল। এটার মধ্যে কতটা সত্যি আছে আর কতটা নেই কেউ জানে না, কিন্তু এটা একটা গল্প হিসেবে বেশ মন্দ নয়। জি, কিন্তু অনেক কিছু জানার আছে। আজকে বোধহয় এই অল্পের মধ্যে পুরোটাই জানিয়ে দিতে পেরেছেন আমাদের দেশে যারা দর্শক ছিল তারা, কারণ ভীষণ আগ্রহ ভোট নিয়ে ভারতের। তবে আমি 3 জনের কাছে একটি প্রশ্ন রেখে অনুষ্ঠান শেষ করব, এবং প্রথম উত্তরটা চাইবো আমি সুবীর ভৌমিকের কাছে। সেটি হচ্ছে, এখন সাংবাদিক হিসাবে না, সুবীর ভৌমিক কে আছেন আমাদের সঙ্গে, আমি জানি না আমাদের সাথে যুক্ত আছেন কিনা, তাহলে স্নেহাশিসুর আমি আপনার কাছে যে জানতে চাই যে জায়গাটি, সেটি হচ্ছে এবার আমি সাংবাদিক হিসাবে প্রশ্ন করতে চাই না আপনাদেরকে, ভারতীয় নাগরিক হিসাবে যে জায়গাটি ছোট্ট করে জানতে চাই, সেটি হচ্ছে যে ভোট হলো, যে ভোটের রেজাল্ট এলো, সেটাতে আপনারা ভারতীয় নাগরিক হিসাবে কতটা সন্তুষ্ট এবং কতটা খুশি? দেখুন, এখানে নাগরিক হিসেবে বা সাংবাদিক হিসেবে দুটো আলাদা সত্তার কিছু নেই। আমরা প্রত্যেকেই গণতন্ত্রের পূজারী বলুন, বা গণতন্ত্রটাই যে শেষ কথা, এই শিক্ষা, এই চিন্তা চেতনায়, এই ভাবনায় আমরা বড় হয়েছি বা আমাদের জীবন কাটিয়েছি। এবং সেক্ষেত্রে যে গণতন্ত্রে কিছু কিছু হচ্ছিল, কিছু কিছু আইন আসছিল, যে আইনগুলো জনগণের পরিপন্থী, তাদের অধিকার, তাদের কাজকর্ম, তার উপর চেপে ধরা হচ্ছিল। এখন এই যে একটা শেকল পড়লো এই পূর্বতন সরকার, তারা নিশ্চয়ই এই নির্দেশটা বুঝতে পাবে যে এই নির্দেশনাটা জনগণ তাদের দিয়েছে, ফলে তাদের এই আগ্রাসী গণতন্ত্রের কোন একটা আগ্রাসী সংখ্যার জোরে আমি যে কোনো কিছু পাশ করিয়ে নেব, তুমি কিছু বলতে পারবে না, আমি তো ভোটে জিতে এসেছি, এই জিনিসটার বাদ দিয়েও যে গণতন্ত্রের বিরোধীদের একটা বক্তব্য আছে, একে বার করে দেবো, তাকে এই করব, এই আইনটা নিয়ে আসবো, এইবার তোমাকে কথা বলতে দেবো না, তুমি কিছু হলেই তোমার বাড়িতে ইডি পাঠিয়ে দেবো, এই করো সাংবাদিকদের আইন, এবং একাধিক আইন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট থেকে শুরু করে একাধিক আইনের পরপর, ডেটা প্রোটেকশন বিল হিসেবে, ডিজিটাল ব্রডকাস্টিং বিল হিসেবে পরপর এতগুলো আইন তৈরি করা হয়েছে, সেইগুলোতে বা তৈরি হতে যাচ্ছে, সেইগুলোতে অন্তত একটা চাপ থাকতো নাগরিকদের ওপরে, সেই চাপটা যাতে কমে, আমার মনে হয় নাগরিক সমাজেরও সেটা, সব তো জনগণ করে না, জনগণ সবটা বোঝে না, জনগণ লাগামটা পরিয়ে দিয়েছে, কিন্তু এই লাগামে কোন দিক দিয়ে আটকাতে হবে, রাস্তার ডান দিকটা আটকাতে হবে না বাঁ দিকটা আটকাতে হবে, তার যাওয়ার জন্য সেইটা নাগরিক সমাজকে করতে হবে, সাংবাদিকদের সেই দায়িত্ব যে জনগণের কণ্ঠরোধ যাতে না হয়। জি, জনাব স্নেহাশিসুর, যে জায়গাটা আরেকটু জানতে চাই, রাহুল গান্ধীর স্টেটমেন্টে যেটা শুনছিলাম দেখলাম, সেটা হচ্ছে এটা সংবিধান রক্ষার একটা লড়াই ছিল। তিনি বলেছেন সিবিআই, ইডি, গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা প্রশাসন এবং যে জুডিশিয়ারি, সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে তারা এই ভোটটা করেছেন, এবং তারা ক্যাপচার করেছিল মোদী সরকার সমস্ত উইংসগুলোকে। কিন্তু আমি যে প্রশ্নটা করতে চাই, যে একটি বদ্ধমূল ধারণা আছে যে শাসক দল যখন এই সমস্ত জিনিসগুলোকে গ্রাস করে ফেলে, তখন বোধহয় মানুষের কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, বিরোধী পক্ষ নিস্তেজ হয়ে যায়। কিন্তু এত কিছু রুদ্ধ করার পরও কিন্তু আজকের এই রেজাল্ট, তার মানে মানুষ যা ভাবে সেটা তো ভুল না। মানুষ যেভাবে ভুল নয়, নেতারা যা ভাবে যে আমার সংখ্যা আছে বলে আমি যা কিছু গলা টিপে ধরবো,
মানুষ কিন্তু নীরবে, দেখুন গণতন্ত্রের এটাই হচ্ছে সব থেকে বড় কথা, কোথাও কিছু নেই, আমি ভোটটা দিয়ে এলাম, টুক করে যে দিয়ে এলাম, তোমার প্রতি আমার অসমর্থন, তোমাকে যে চাই না আমি, তুমি এই কাজ করছো বলে তোমাকে আমি চাই না, এই ব্যাপারটা আমি জানিয়ে দিয়ে এলাম। এবং 1 জন 2 জন 3 জন 4 জন 1 লক্ষ 2 লক্ষ 7 লক্ষ এই করে করেই তো জনমতটা গঠিত হয়। সুতরাং জনগণের ওপর আমায় আস্থা রাখতে হবে, জনকল্যাণটাই হচ্ছে আসল। জনগণকে ওপরে আমি যদি চাপ সৃষ্টি করি তাহলে জনগণ ছেড়ে দেবে না। এই যে নিয়মিত নির্বাচন হওয়া ভারতের গণতন্ত্রে, এবং আপাতভাবে নির্বাচনটা ঠিকঠাক ভাবে যাতে করা যায়, সকলে দাঁড়াতে পারে, সকলে ভোট চাইতে পারে, সকলে ভোট দিতে পারে, এই সবগুলো নিয়ে এই গণতান্ত্রিক কাঠামোটার জন্যই মানুষ প্রত্যাখ্যান করে, অতীতেও বহু সরকারকে প্রত্যাখ্যান করে। কিন্তু এই গণতান্ত্রিক কাঠামোটাকে ঠিকঠাকভাবে এগিয়ে তো কিন্তু এই গণতান্ত্রিক কাঠামোটাকে তো ঠিকঠাকভাবে এগিয়ে নিচ্ছে প্যারালালি জনগণ এবং বিরোধী পক্ষগুলো। বিরোধী পক্ষগুলো যদি বলতো আমি কর্তৃত্ববাদী সরকারের এমন দমন পীড়নের বিরুদ্ধে গিয়ে বললাম, ভোট বর্জন করলাম, তাহলে তো জনগণ ভোট দেওয়ার সুযোগ পেত না। পেত কি না? আপনি যে কথাটা যেদিকে ইঙ্গিত করছেন আমরা সেটা বুঝতে পারছি, কারণ আমরা বাংলাদেশের রাজনীতিটা খানিকটা ফলো করি না। দেখুন, আমাদের পার্টিসিপেটরি ডেমোক্রেসি, আমাকে মাঠে দাঁড়িয়ে অনেকে হেরে গেছেন, অনেক বড় বড় নেতা হেরেছেন, আবার সামনে 5 বছর পর তারা দাঁড়াবেন, আবার অনেকে হয়তো সামনে 2 বছর পরে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তারা আসবেন। এই যে দেখুন, আপের নিয়ে আমরা এত কথা বলছি, পাঞ্জাবে আপ এত ভালো ফল করেছে, আপ আর কংগ্রেস, আর দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী, উনি গ্রেপ্তার হয়েছেন, 7টা সিটই বিজেপি পেয়েছে। ওই একমাত্র সমীক্ষার ফল যেখানে মিলে গেছে সেটা হচ্ছে দিল্লি। এখানে আমি থাকবো না, আমি বাইরে থেকে বক্তৃতা দেব, এর কোনো কাজ নেই। গণতন্ত্রের রাজনৈতিক দলের ওই বাইরে থেকে বক্তৃতার যে কোনো জায়গা নেই। আমাকে ভোটের অংশগ্রহণ করে, জনগণের সমর্থন আদায় করে সংসদে দাঁড়িয়ে, সংসদের ভেতর থেকে প্রতিবাদ করে খারাপ আইনগুলোকে আটকানো এবং ভালো আইনগুলো তৈরি করা, এইটা ভেতরে থাকতে হবে, বাইরে থেকে হবে না। ধন্যবাদ জানাচ্ছি। এই ব্যস্ততম দিনের মধ্যে আপনারা আমাদের 3 জনই আমাদেরকে এই সময় দিয়েছেন, আবারও কৃতজ্ঞতা, এবং আমি 3 জনকে আবারও ধন্যবাদ জানাবো। আবারও যে কোনো সময় নিশ্চয়ই আমাদের এই অধিকারটুকু আছে আপনাদেরকে যুক্ত করার, এবং সেই অধিকারটুকু ধন্যবাদ আমাদের যুক্ত করার জন্য। অসংখ্য ধন্যবাদ 3 জন আমাদের সম্মানিত যারা সাংবাদিক যুক্ত হয়েছিলেন। এবং প্রিয় দর্শক যারা আপনারা এতক্ষণ ছিলেন তারা তো দেখলেন, গণতন্ত্রের সবচেয়ে বড় বিউটি হচ্ছে প্যারালালি, অর্থাৎ গণতন্ত্রের যদি আপনি বাউন্ডারির মধ্যে থাকতে চান তাহলে আপনাকে গণতন্ত্রের সব খেলাতে অংশ নিতে হবে। গণতন্ত্রের সবচেয়ে বড় খেলা হচ্ছে ভোট, সেটাকে বর্জন করে দিয়ে কোনোদিন পার্টিসিপেটরি ডেমোক্রেসিকে এগিয়ে নেওয়া যায় না। সবারই দায় এবং দায়িত্ব আছে, এবং সব পক্ষ অর্থাৎ জনগণ এবং বিরোধী পক্ষগুলো সমান সমান এই দায়িত্বটা পালন করেছে বলেই আজকে ভারতের পার্লামেন্ট ইলেকশনের এই রেজাল্ট, যে রেজাল্ট হয়তো বিজেপি সরকার অর্থাৎ মোদী সরকার ভোটের গতকালও এক্সিট পোলের যে রেজাল্টগুলো আসছিল সেটা দেখেও খুব খানিকটা চিন্তা করতে পারেনি যে আজকের দিনটা কি হতে যাচ্ছে। সুতরাং জনতাই শেষ কথা, এবং বিরোধী পক্ষগুলোই হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় বিউটি। আমি সোমা ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সবাইকে শুভরাত্রি।